অনুপ্রবেশ ঠেকাতে একদিকে যেমন তৎপর বিএসএফ, তেমনি কেউ অবৈধভাবে ভারতে বসবাস করছে কিনা সেই বিষয়ে লাগাতার নজরদারি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই অবৈধভাবে ভারতে প্রবেশ বা বেআইনিভাবে এদেশে বসবাসের জন্য বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএসএফ ও পুলিশের এই তৎপরতায় খুশি সাধারণ মানুষ। যেমন নদিয়া জেলার কথাই ধরে নেওয়া যাক। ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। চোরা পথ দিয়ে কেউ ভারতে প্রবেশ করলেই ধরা পড়ছে পুলিশের জালে। অর্থাৎ বিএসএফ ও রাজ্য পুলিশের সক্রিয়তায় ভারত বাংলাদেশ সীমান্তে চোরা কারবার ও বেআইনি অনুপ্রবেশ অনেকটাই হ্রাস টানা গিয়েছে। এই সমস্ত বিভিন্ন রকমের যে সমাজ বিরোধী বা ভারত বিরোধী বলা যেতে পারে যে সমস্ত কাজকর্ম, তাতে যার জেরে নিশ্চিন্তে রাতে দু চোখের পাতা এক করতে পারছেন সীমান্তবর্তী এলাকার মানুষ। একই সঙ্গে অনেক আগে থেকেই যদি বিএসএফ ও রাজ্য পুলিশের এই সক্রিয়তা থাকতো, তাহলে চোরা পথে কেউই ভারতে ঢুকতে পারতো না বলে মনে করছেন সীমান্তবর্তী এলাকার মানুষ। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের আয়তন 100 কিলোমিটারেরও বেশি। রয়েছে একাধিক বিএসএফ এর চেকপোস্ট। বাংলাদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করতে গেলে প্রয়োজনীয় নথিপত্র দেখাতে হয় বিএসএফকে। কিন্তু বাংলাদেশ অরাজকতা তৈরির পর, মানে বাংলাদেশে 5ই আগস্ট 2024 পরবর্তী পরিস্থিতিতে তো বাংলাদেশে অরাজকতা চলছে, সেখানে আইনের শাসন নেই কার্যত। সেই সময়ের পরবর্তী থেকে, মানে 5ই আগস্ট 2024-এর পরবর্তী সময়ে ভারতে বেআইনি অনুপ্রবেশের চেষ্টাটা অনেকটাই বেড়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। ফলে বাড়তি অ্যাক্টিভ হয় বিএসএফ ও পুলিশ। সীমান্তবর্তী থানা এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশিকা জারি করা হয়। আরও সক্রিয় ভূমিকা পালন করে রাজ্য পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করে। সীমান্তবর্তী থানা এলাকাগুলিতে শুরু হয় অভিযান। পুলিশি অভিযানে এখনো পর্যন্ত ধৃত বেআইনি অনুপ্রবেশকারীর সংখ্যা কত জানেন? 500রও বেশি। যারা অনুপ্রবেশ করার চেষ্টা করছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাভাবিকভাবেই রাজ্য পুলিশ এবং বিএসএফ এর এই সক্রিয়তায় অত্যন্ত খুশি সীমান্তবর্তী এলাকার বসবাসকারী মানুষরা। শুনে নেওয়া যাক কি বলছেন তারা। স্থানীয় বাসিন্দা রূপ ঘোষ, গৌরব হালদার, তারা ঠিক কি বলছেন শোনাবো তাদের বক্তব্য এক এক করে। বাংলাদেশ এবং ভারতের সঙ্গে পূর্বে ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু বাংলাদেশের এই যে অশ্রাব্য বাজে বাজে কথা ভারতবর্ষের সম্পর্কে, তাতে দেখা যায় একটা খারাপ সম্পর্ক এসে যায় ভারতের সঙ্গে বাংলাদেশে। এবং বাংলাদেশ থেকে বহুত রোহিঙ্গা আমাদের ভারতে আসে, এবং ভারতেরও কিছু রোহিঙ্গা ছিল, তারাও ওপারে যাওয়া আসা করত। বর্তমানে দেখা যাচ্ছে আমাদের যে বর্ডার ফোর্স, তারা খুবই স্বতন্ত্রভাবে বর্ডার পাহারা দিচ্ছে। এখন কিন্তু এই বর্ডারে ওপার থেকে এপারে কোনো রোহিঙ্গা প্রবেশ করতে পারছে না, কারণ তারা খুবই কঠিনভাবে পাহারা দিচ্ছে। আবার আমাদের যে পশ্চিমবঙ্গে যে প্রশাসন আছে, সেই প্রশাসনকেও ধন্যবাদ জানাই যে এপারে যদি কোনো বাংলাদেশি বা রোহিঙ্গা আছে তাদেরও মানে তুলছে। এটাই হচ্ছে দরকার ছিল। এটা যদি আগের থেকে যদি এইভাবে ব্যবস্থা নিত, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অবস্থা অনেক ভালো হতো। দেখা যাচ্ছে এখন প্রশাসন এবং বিএসএফ যেভাবে বর্ডারে কাজ করছে, বিএসএফ এবং গ্রামগঞ্জে প্রশাসন যেভাবে রোহিঙ্গাদের বা বাংলাদেশিদের তুলছে, তাতে আমরা খুবই সন্তুষ্ট। এতে আমরা চাই যে ভারতবর্ষের উন্নতি হবেই হবে। বলছি এই যে সীমান্তে যে গত সপ্তাহে একটা চোরা কারবারি মারা গেল বিএসএফ গুলিতে, কি বলবেন? এই যে চোরা কারবারি যেটা পার হতে যাচ্ছিল, তা এই তৎপরতা অর্থাৎ কঠিনভাবে পাহারা দিচ্ছে তারা, তার মধ্যে থেকে জোর করে বিএসএফকে ভয় দেখিয়ে বা আক্রমণ করে তারা ভারতবর্ষে প্রবেশ করতে যাচ্ছিল। তখন বিএসএফ দেখিয়ে দিল যে আমরা তোমাদের থেকে ভীতু নয়। জোর করে তারপরেই বিএসএফ চালিয়ে দেয় গুলি, তাতে একজন মারা যায়। তাদের দেখিয়ে দিল যে বিএসএফ সব কিছু করতে পারে, শুধু আইনের অপেক্ষায় থাকে। আইন যদি তাদের দিয়ে দেয়, একটা পাখি পর্যন্ত বর্ডার দিয়ে পার হতে পারবে না। এটাই হচ্ছে শেষ কথা, যে প্রশাসনের মতন কাজ করে,
সরকার যদি তাদের অনুমতি দেয়, তাদের কাছ থেকে কেউ রেহাই পাবে না, সঠিকভাবে তারা কাজ করবে। আপনারা পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ এবং বিএসএফ এর কাজে, এই যে যৌথ কাজ, এতে কি আপনারা সন্তুষ্ট? এখন আমরা পুলিশ এবং প্রশাসন যেভাবে কাজ করছে আমরা খুবই সন্তুষ্ট যে দুটো বাহিনীই সঠিকভাবে কাজ করছে। এটা যদি আগের থেকে করতো তাহলে ভারতবর্ষের অবস্থা আরও অনেক উন্নতি হতো। বর্তমানে আমরা খুব সুন্দরভাবে সুরক্ষিত বোধ করছি নিজেদেরকে, কারণ বর্ডার সংলগ্ন এলাকা এবং বর্ডার দিয়ে যে বাংলাদেশি দুষ্কৃতীরা আমাদের দেশে অবাধে চলাচল করত, সেটা এই মুহূর্তে বিএসএফের তৎপরতায় বন্ধ। পাশাপাশি বাংলাদেশিরা যে আমাদের ভারতবর্ষে এখানে ওখানে যেভাবে লুকিয়েছিল, তারাও কিন্তু আজকে এই দেশ ছেড়ে যখন পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে, তাতে করে পুলিশের হাতে তারা ধরা পড়ছে। এতে করে ওপার থেকেও আসা এবং এপার থেকে লুকিয়ে থাকা মানুষদের যাওয়ার যে তৎপরতা, সেটা কিন্তু এই মুহূর্তে নেই। এই যে পুলিশ এবং বিএসএফের যে যৌথ কার্যকলাপের মধ্যে দিয়ে আমরা কিন্তু ভীষণভাবে সুরক্ষিত বোধ করছি। উল্লেখ্য, নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলির মধ্যে কৃষ্ণগঞ্জ, চাপড়া, কালীগঞ্জ হলো অন্যতম। বেআইনি অনুপ্রবেশ রুখতে আগামী দিনেও এভাবেই অভিযান চলবে বলেই জানা যাচ্ছে। এবং স্বাভাবিকভাবে বিএসএফ এবং পুলিশের যৌথ যে এই সক্রিয়তায় সেখানকার মানুষ তারা যথেষ্ট রকমভাবে উচ্ছ্বসিত। আপনারা জানেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গতকালই 16ই জুলাই নির্বাচন কমিশনের কলকাতার যে অফিস রয়েছে সেখানে যান এবং সেখানে গিয়ে তিনি অভিযোগ জানান এবং বেশ কিছু বিষয় তিনি সেখানে তুলে ধরেন মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন তার কাছে। একই সঙ্গে তিনি সাংবাদিকদের সামনে এই বিষয়গুলো উত্থাপন করেন যে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে রাজ্যের, এই সীমান্তবর্তী জেলাগুলিতে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং সেখানে যে হারে মানুষের বৃদ্ধি হচ্ছে, যে হারে মানুষ সেখানে বসবাস করছে সেটা স্বাভাবিক নয় এবং এরা কোথা থেকে এলো। তার বক্তব্য যে এটা অনুপ্রবেশকারীরা যারা রয়েছে তারা এসে এই ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। তিনি উল্লেখ করেছেন মুর্শিদাবাদের হরিহরপাড়া 60 শেখ, আপনারা জানেন আনসারুল্লাহ বাংলা টিমের যে জিহাদি, যাকে এই হরিহরপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল, অসম পুলিশ এসে গ্রেপ্তার করেছিল। এই 60 শেখ, সে ভোটার কার্ড ছিল তার এখানে, সে ভোটাধিকার প্রয়োগ করতে পারত। ভারত একটি গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশের ভোটাধিকার ছিল। আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশের একটি নিষিদ্ধ, একসময় নিষিদ্ধ জিহাদি গোষ্ঠী, তাদের অন্যতম এক জিহাদি। এবং 60 শেখের শুধু এক জায়গায় নয়, তিনটে জায়গায় তার ভোটার কার্ড ছিল। আশ্চর্য, এই ঘটনা কিভাবে ঘটছে? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।